মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে, আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সেই পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র, আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। আজকের বিজয়িনীতে আমরা শুনব এমনই নারীদের বাস্তব গল্প, যারা সব বাধা বিপত্তিকে জয় করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাদের সংগ্রামের গল্প হয়তো আপনাকে নতুন পথ দেখাবে, হয়তো আপনাকেও বিশ্বাস করাবে, হ্যাঁ, আমিও পারবো। চলুন শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা। নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। বিজয়িনীর আরো একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আজকাল আমরা পেপার খুললেই দেখতে পাই ধর্ষণ, শ্লীলতাহানির মতো একাধিক খবর। অত্যন্ত দুর্ভাগ্যজনক। সম্প্রতি আমরা 9ই আগস্ট পেরিয়ে এসেছি, আর.জি. কর কাণ্ডের 1 বছর। অভয়ার বিচারের দাবিতে আমরা দেখলাম নবান্ন চলো অভিযান, জমায়েত, মিছিল। এমনই অজস্র অভয়ারা লুকিয়ে রয়েছে গ্রামে গঞ্জে, শহরের অলিতে গলিতে, যাদের প্রতিবাদের কণ্ঠস্বর এখনো শোনা যায়নি, যারা এখনো বিচারের দাবিতে গুমড়ে মরছে প্রতিনিয়ত। সমাজের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আত্মরক্ষা বিষয়টা মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের দিনে। আর তাই আজ আমাদের বিজয়িনীর পর্বে এমন এক অতিথি রয়েছে আমাদের সঙ্গে, যে প্রতিনিয়ত মেয়েদের পড়াচ্ছে আত্মরক্ষার পাঠ। আজ আমাদের সঙ্গে রয়েছে সেন্সি ব্ল্যাক বেল্ট সেকেন্ড ডান সমৃদ্ধা ভট্টাচার্য। সমৃদ্ধা মগরার মেয়ে এবং সে একাধিক জাতীয় স্তরের খেলায় ইতিমধ্যেই অংশগ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে খেলো ইন্ডিয়ার মতো ন্যাশনাল গেমসও। সমৃদ্ধা, ট্রাইব টিভি বাংলার এই অনুষ্ঠান বিজয়িনীতে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি সমৃদ্ধা ভট্টাচার্য, ব্ল্যাক বেল্ট সেকেন্ড ডান। আমি আজকে অত্যন্ত আনন্দিত ট্রাইব টিভি বাংলার এই আমন্ত্রণে। একদমই। সমৃদ্ধা ইতিমধ্যেই জাতীয় স্তরের অনেকগুলি খেলায় অংশগ্রহণ করেছে এবং প্রতিনিয়ত মগরা সহ আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছে ক্যারাটের। তোমার এই ক্যারাটের জার্নিটা কত বছর বয়স থেকে কিভাবে শুরু হয়েছিল? আমি ক্লাস 5 থেকে ক্যারাটে করছি। এই জার্নিটা শুরু হয়েছে আমার বাবার হাত ধরে। আমার বাবার ভীষণ শখ ছিল যে আমার মেয়েদের ক্যারাটে শেখাবো, কিন্তু এখন যে হারে আমাদের এরিয়াতে ক্যারাটের প্রচলনটা রয়েছে, সেটা কিন্তু বলতে গেলে আমাদের হাত ধরেই শুরু। আমাদের বলতে গেলে আমার এবং আমার দিদির হাতে ধরে, কারণ আমরা দুজন যমজ বোন, তো আমাদের বেড়ে ওঠা একসঙ্গে, আমাদের সমস্ত কিছুই একসঙ্গে। সেই জায়গা থেকে আমার বাবা প্রথমে আমাদের ভলিবলে ভর্তি করিয়েছিলেন। আমার বাবার খুব স্বপ্ন ছিল যে আমাদের 2 মেয়ে তারা খেলাটাকে নিয়ে এগোক। ভলিবলে ভর্তি হলাম। সেখানে গিয়ে আমাদের কোচের থেকে শুনতে হলো যে আপনার মেয়েদের কালচারাল সাইডটা খুব ভালো, ওরা পড়াশোনাতেও খুব ভালো, কিন্তু স্পোর্টস ওদের দ্বারা হবে না। বাবা সিদ্ধান্ত নিলেন, ভলিবল যখন হচ্ছে না, স্যার যখন এই কথা নিজে ডেকে বললেন, তাহলে এবার মেয়েদের জন্য ক্যারাটে টিচার আমরা খুঁজি। কি কারণে বলা হলো যে ভলিবলটা হবে না ওদের দ্বারা? ছোটবেলা থেকেই ভীষণ হেলদি ছিলাম। এখনো পর্যন্ত মানুষের মনে যে ধারণা হেলদি মানে আনফিট, কিন্তু সেটা তো নয়। আমরা বিশ্বের বিভিন্ন স্তরে যদি দেখি, অনেক আমরা হেলদি দেখতে পাবো, তারা কিন্তু দেখতে হেলদি কিন্তু ভীষণ ফিট। তারপরে আমার বাবা, তার এক বন্ধু ছিলেন, তাকে ডেকে আমাদের বাড়িতেই, আমাদের বাড়ির ছোট্ট ছাদে প্রশিক্ষণ শুরু হয়। তারপরে আমরা সেখান থেকে আর একজন স্যারের কাছে ভর্তি হই, যেখানে আমি এবং আমার দিদি, আমরা দুজন কেবলমাত্র মেয়ে ছিলাম, ক্যারাটে করতাম।
সেই ডোজো বলা হয় ক্যারাটে যে জায়গায় প্র্যাকটিস করা হয়, সেইখানে আমি এবং আমার দিদি ব্যতীত অন্য কোনো মেয়েরা ছিল না। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে সুকন্যা প্রজেক্ট চালু হয়েছিল, সেই প্রজেক্টের জন্য আমরা আমাদের যে ওখানে স্কুল ছিল সেই স্কুলে গেলাম, মেয়েদের শেখালাম, আমরা মেয়েদের ইন্সপায়ার করলাম। আমি তাদের বললাম যে তোমরাও ক্যারাটে জয়েন করো, ক্যারাটের বেনিফিটসগুলো তাদের বললাম। কারণ তখনও সচেতনতা প্রচার হয়নি, মানুষজন জানতে পারেনি যে ক্যারাটে করা কেন দরকার। তখনও একটা অন্ধবিশ্বাস, ক্যারাটে সে তো ছেলেদের খেলা, মারপিটের খেলা, কিন্তু ক্যারাটের আসল উদ্দেশ্য সেটা তখনও তারা জানতো না। তারপরে আমরা তাদেরকে নিয়ে এলাম, সেখানে কিছু মতবিরোধের সৃষ্টি হয় এবং আমি আরও এগোতে চাই, যেই সুযোগ সুবিধা আমি সেখান থেকে পেয়ে উঠছিলাম না। তারপরে আমি ভর্তি হই শিহান তারকনাথ সর্দারের আন্ডারে, সেন্সি কুন্তল ঘোষের কাছে। তার সঙ্গে আমার ক্যারাটের জার্নিটা শুরু। তিনি আমাকে অনেক হেল্প করেছেন এবং শিহান তারকনাথ সর্দার হলেন আমাদের ফাদার ফিগার। তার মানে ছায়ার তলায় আমরা থেকে যে সুযোগ সুবিধা, একটা ন্যাশনাল লেভেলে টুর্নামেন্টে যাওয়ার জন্য একটা মাথার উপর ছাতা দরকার হয়, তিনি সেই ছাতাটা কিন্তু হয়ে রয়েছেন আমাদের মাথার উপরে। এই ক্যারাটের যে শুরুটা করেছিলে তুমি, সেটা ঠিক কোন ক্লাসে? ক্লাস 5-এ। একদম ক্লাস 5-এ যখন বাবা হাতে ধরে ক্যারাটের ক্লাসে দিয়ে এলো, তুমি বলছিলে যে সেখানে সব ছেলে, আমরা দুজন শুধু মেয়ে। কোনোদিন নিজেদেরকে মানে বহিরাগত এরকম মনে হয়নি যে আমরা দুজন মেয়ে, এরকম মনে হয়নি? ভালোবাসাটা কি প্রথম থেকেই তৈরি হয়ে গেছিল? প্রথম একটু কোপ আপ করতে প্রবলেম হতো, কারণ স্বাভাবিক তারা ছেলে, তারা আমাদের সুবিধা অসুবিধাগুলো বুঝতো না। কিন্তু আমরা ভীষণ লাকি ছিলাম যে কোনো রকম আনইজি সিচুয়েশন আমরা ফিল করিনি, এবং ভালোবাসাটা তখন আস্তে আস্তে জন্ম নিয়েছে। কখনোই মনে হয়নি যে বাবা জোর করে এটা করাচ্ছেন, এবং যত বড় হয়েছে সেই ভালোবাসা বেড়ে গিয়েছে। আমরা সময়ের সঙ্গে দেখতে পাই যে অনেকেই নাচ গান আবৃত্তি বা বিভিন্ন খেলা হয়তো ছোটবেলায় শেখে, কিন্তু তারপর একটা বয়সের পর গিয়ে সেটা পড়াশোনার চাপে হোক বা অন্য কোনো কারণে সেটা তারা ছেড়ে দিতে বাধ্য হয়, বা বলা হয় যে এখন মাধ্যমিক পরীক্ষা, এখন এটা বন্ধ থাক, এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখন এটা বন্ধ থাক। কিন্তু তুমি সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত সেই জার্নিটা কন্টিনিউ করছো এবং এটাকেই একরকম নিজের পেশায় পরিণত করে ফেলেছো। এই যে টানা জার্নিটা, সেটা কিভাবে সম্ভব হলো? একমাত্র পরিবারের সহযোগিতায়। আমার বাবা এবং আমার মা, তারা নিরন্তর পরিশ্রম করে গিয়েছেন আমাদের পেছনে, কখনো বুঝতে দেননি যে তোমরা এটা পারবে না। আমার মায়ের একটাই কথা, পারবে না আবার কি, সেটা পারতে হবে। সব থেকে যেটা বড় জিনিস হলো, আমাদের সময়ে এত ডিস্ট্রাকশন ছিল না। এই যে বাচ্চারা এখন মোবাইলে মগ্ন, এই জিনিসটা তো আমরা পাইনি। আমরা সকালে উঠতাম, প্র্যাকটিস করতাম, স্কুলে যেতাম, আবার এসে প্র্যাকটিস করতাম, আবার পড়তে যেতাম। লাইফটা খুব ডিসিপ্লিন ছিল। আমার দাদু গত হয়েছেন আজকে প্রায় 4-5 বছর হতে গেল। উনি ছিলেন আমাদের বাড়ির এমন একজন ব্যক্তি যিনি ভীষণ ডিসিপ্লিনড। ঠিক সেই কারণে না, এই ডিসিপ্লিন থেকে আমরা কখনো বাইরে বেরোইনি। তার মানে এটা নয় যে জীবনটাকে উপভোগ করিনি, কিন্তু শাসনের মধ্যেই উপভোগ করেছি। সেই জন্য কখনো আলাদা করে মনে হয়নি যে ভীষণ চাপ হয়ে যাচ্ছে। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তো জীবনের বড় পরীক্ষা, তার আগে নিজেদের জন্য কিছুটা ব্রেক নিয়েছিলাম, কিন্তু সবটা হ্যান্ডেল করতে পেরেছি, ম্যানেজ করতে পেরেছি আমার স্টুডেন্টদের সহযোগিতায়, অভিভাবকদের সহযোগিতায়, এবং বাবা মা তো পাশে ছিলেনই সবসময়। আবার তারপর বারবার করে খেলায় ফিরে এসেছো। একদমই তাই। তারপরে ন্যাশনাল গেমসের জার্নিটা কিভাবে শুরু? ন্যাশনাল গেমসের জার্নি বলতে গেলে শুরু হয়েছে আমার 2019 সাল থেকে। কারণ জাতীয় স্তরে পৌঁছতে পারা এবং আমার ক্যারাটের বেসিক শিক্ষাটা যেখানে, সেখান থেকে বেরিয়ে এসে একটা নতুন জায়গায় আমি এসেছি, সমস্ত কিছু জেনেছি, খেলার ধরন পুরো আমাকে পাল্টাতে হয়েছিল, তবে আমি জাতীয় স্তরে পৌঁছতে পেরেছি। এবং তার আগের যে এতগুলো বছর প্র্যাকটিস করেছি, সেটা ব্যাকবোন হিসেবে কাজ করেছে। স্কুল গেমস হয়, স্কুল গেমসের ন্যাশনাল আমার 2019 সালে। সেখানে পৌঁছতে গেলে একদম সাব ডিভিশন স্তর থেকে শুরু করতে হয়। সাব ডিভিশনে ফার্স্ট হলে তবে যাওয়া যায় জেলা স্তরে, জেলা স্তর থেকে যাওয়া যায় রাজ্য স্তরে, রাজ্য স্তরে গোল্ড পেলে তবে যাওয়া যায় জাতীয় পর্যায়ে। এবারে রাজ্য স্তরে বহুবার গিয়েছি,
রাজ্য স্তরে ব্রোঞ্জ পেয়েছি। আচ্ছা। কিন্তু নিরন্তর পরিশ্রমের পরে শেষ বছরে আমার স্কুল জীবনের আমি যেতে পেরেছি জাতীয় স্তরে। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা ভালো, আমি যে স্কুলে পড়তাম উচ্চ মাধ্যমিকের সময়, সেখানকার যিনি হেডমাস্টার ছিলেন, প্রধান শিক্ষক, ওই স্যারের সহযোগিতা ছাড়া ওই ক্রুশিয়াল টাইমে উচ্চ মাধ্যমিক একটা এত বড় সময় কখনো পসিবল ছিল না জাতীয় পর্যায়ে যাওয়া। এবং ওই স্কুলের যিনি স্পোর্টস টিচার ছিলেন, তাদের সহযোগিতা ছাড়া অসম্ভব ছিল। তারাও ভীষণভাবে মনোবলটা জুগিয়েছেন মনোবল জুগিয়েছেন এবং কখনো কিন্তু এরকম বলেননি যে তোমার তো সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তুমি যেও না বা স্কুল থেকে হেল্প পাবে না, একদমই না। তারা উল্টে বলে গিয়েছেন যে তোমাকে যেতে হবে, ভালো করে খেলতে হবে, এসে ভালো করে পরীক্ষাও দিতে হবে। তো সেটা ম্যানেজ করতে পেরেছিলাম ওনাদের সহযোগিতায়। সহযোগিতা তো পরিবার এবং শিক্ষকদের কাছ থেকে পেয়েছো বললে, কিন্তু বাধা কি কোথাও থেকে এসেছে? বাধা বলতে গেলে অবশ্যই আমি যে জায়গা থেকে বিলং করি সেখানে বেসিক শিক্ষাটাই আমার পক্ষে অন্তরায় ছিল। বেসিক শিক্ষা থেকে যখন আমি বেরিয়েছি একমাত্র তখনই আমি কিন্তু সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পেরেছি। এখনও সেখানে পরিকাঠামোর উন্নয়নের দরকার রয়েছে, সেখানকার মানুষজনের মধ্যে সচেতনতার দরকার রয়েছে যে কোথায় গেলে সঠিক পথটা আপনি দেখতে পাবেন। এই সচেতনতার অভাবটা এখনও বোধ করি। এবং ব্যক্তিগতভাবে বলতে রিজিয়নাল ডিসক্রিমিনেশন যেটা হয়, আমি তো কলকাতার মেয়ে নই, হয়তো কলকাতায় থাকলে উঁচু স্তরের মানুষদের থেকে সেই সুযোগ সুবিধাটা পেতাম, মানুষে আরও আমার সম্পর্কে আরও আগে জানতে পারত, আমি প্রচারের আলোতে আসতাম, কিন্তু সেটা হয়তো মগরা বলেই আসতে পারিনি। অর্থনৈতিক ক্ষেত্রে তো অবশ্যই বাবা মা কখনো বুঝতে দেননি, কিন্তু তার মানে যে আমরা বুঝতে পারিনি সেটা তো নয়। আজকে যদি ফিনান্সিয়ালি ব্যাকগ্রাউন্ড আমাদের আরও অনেক স্ট্রং হতো, তাহলে হয়তো এই জার্নিটা আরও আগে শুরু হতো আমার ন্যাশনাল যাওয়ার, যেটা আমি এখন আমার ছেলে মেয়েদের মধ্যে, মানে আমার ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাই যে তাদের পরিবার ভীষণ সাপোর্টিভ। কিছু কিছু, সবাই তো আর সমান হয় না, তবে যাদের পরিবার সাপোর্টিভ এবং ফিনান্সিয়ালি ভীষণ স্ট্রং, তারা কিন্তু অনেক আগে শাইন করতে পারছে। তো সেক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত তো হয়েছিল। তাছাড়াও এমনি দেখা যায় যে সমাজে ছক ভাঙা কিছু করতে গেলেই হাজারো কথা শুনতে হয় সমাজের কাছে, বিশেষ করে মেয়ে হলে সেটা তো আরো বেশি করে শুনতে হয়। সেখানে ক্যারাটের মতো একটা খেলাকে যখন বেছে নিয়েছিলে, আত্মীয় স্বজন প্রতিবেশীরা কি বলেছিল? আমার বাবা সবার বিরুদ্ধে গিয়ে আমাদেরকে প্রশিক্ষণে ভর্তি করিয়েছিলেন। শুনতে অবাক লাগলেও মায়ের প্রথমে এটা ভয় ছিল যে তোরা তো মেয়ে, তোদের হাত পা যদি ভেঙে যায়, সচেতনতার অভাব। আমার দাদু, তারও প্রথম ক্ষেত্রে যে মেয়েদের ক্যারাটেটা ঠিক পছন্দ হচ্ছে না। পাড়া প্রতিবেশীর কথা তো ছেড়েই দিলাম, কারণ সাফল্যের পরে সেলিব্রেট করার জন্য অনেকজনকে পাওয়া যায়, কিন্তু সাফল্যে পৌঁছবার রাস্তাটা যে কতটা বন্ধুর, সেটা একমাত্র যে সাফল্য পেয়েছে এবং তার পরিবার। তো সেক্ষেত্রে প্রচুর এরকম ধরনের কথা শুনতে হয়েছিল এবং অনেক ধরনের বাধাও পেয়েছিলাম, মেয়ে বলেই কিন্তু, কারণ মেয়েদের অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, ফিজিক্যালি মেন্টালি ব্লকনেস থাকে। তো তারপরে সেটাকে কাটিয়ে উঠতে পেরেছি বলেই আজকে এতটা সফল যেটুকু হতে পেরেছি। মানে আমার বারবার বাবার কথা উঠে আসছে এই কারণেই, মানে আমার বাবা হচ্ছেন মেল ফেমিনিস্ট যাকে বলা হয়। আচ্ছা। তিনি আমাদের কখনো মানে বলেননি যে তোমরা মেয়ে সন্তান, মানুষ এইভাবে এগোবে, ব্যাস। ছেলেরা যে পারে, মেয়েরা যে পারে না, এই কথাটা আমার বাবা কখনো আমাদের বুঝতেই দেননি। তো শুনতে হয়েছে। আমি একবার আমার চুল কেটে ফেলেছিলাম, একদম নিজের স্বার্থেই, একদম ছেলেদের মতো করে। পাড়ায় যখন বেরোতাম না, বলা হতো তোর মধ্যে তো পুরুষালী ভাব বিশাল, তুই তো ছেলে। এই প্রসঙ্গে আমার একটা কথা, ছেলেদের সঙ্গে মেয়েদের তুলনা যখন করা হয়, বলা হয় তুই ছেলে, সেটা বিশাল একটা ক্রেডিট হিসেবে আমরা দেখি। উল্টো কথাটাই যদি বলা হয় তুই তো মেয়ে, মেয়েদের মতো কাঁদিস। তো সমাজ, আমরা 2025 সালে দাঁড়িয়ে এখনো এই সমস্ত ধারণা আমরা বহন করছি। একদম মেয়েদেরকে একটা দুর্বলতার চিহ্ন হিসেবে কোথাও গিয়ে দেখানো হয়। তোমার ন্যাশনালে এখনো পর্যন্ত কি কি গেমসে তুমি পার্টিসিপেট করেছো? প্রথমেই বললাম একদম 2019 সালে স্কুল গেমস,
তারপরে 2022 সালে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, আচ্ছা সর্বভারতের যতগুলো ইউনিভার্সিটি আছে তাদের মধ্যে জাতীয় স্তরের খেলা হয়। সেখান থেকে প্রথম 8 জনকে সিলেক্ট করা হয়। আমি আমার ক্যাটাগরিতে, আমার +68 কেজি ছিল, সেই ক্যাটাগরিতে আমার ছিল ফাইটের ইভেন্ট। আচ্ছা সেই ইভেন্ট থেকে আমি গিয়েছিলাম তারপরে সেই বছরই খেলো ইন্ডিয়াতে। আচ্ছা এবং আমি পরে জানতে পেরেছিলাম বিষয়টা যে আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে আচ্ছা আমার ইভেন্টে একমাত্র আমিই গিয়েছিলাম, আর কোনো সেখানে ছেলেও যায়নি। আমার সঙ্গে আরেকটি মেয়েও গিয়েছিল, কিন্তু তার ইভেন্টটা সম্পূর্ণ আলাদা ছিল। মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তুমিই মেয়ে একদম ওই ইভেন্টে। ওই ইভেন্টে খেলো ইন্ডিয়ার মতো একটা জায়গায়। বেশ, এরপর তোমার এই প্রশিক্ষণ দেওয়ার জার্নিটা কিভাবে শুরু হলো সেটা শুনবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছে সেন্সি সমৃদ্ধা ভট্টাচার্য। আমরা সমৃদ্ধার সঙ্গে কথা বলছিলাম, সে প্রতিনিয়ত তার এলাকার মেয়েদের এবং পশ্চিমবাংলার মেয়েদের প্রশিক্ষণের, আত্মরক্ষার যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের পাঠ পড়াচ্ছে এবং তার অভিজ্ঞতা, তার লড়াইয়ের গল্পই আজকে শুনছি আমরা। সমৃদ্ধা, তুমি শুনলাম যে ক্যারাটে শুরু করেছিলে অনেক ছোট বয়সে, তারপর শুধু নিজের জার্নিটা নিয়েই তুমি থেমে থাকোনি, তোমার এলাকার যে সমস্ত মেয়েরা রয়েছে এবং পাশাপাশি পশ্চিমবাংলার যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরকেও তুমি এখন শেখাচ্ছ। এই শেখাবার ভাবনাটা কবে থেকে এলো? এই শেখাবার ভাবনাটা বলতে গেলে, যখন ছোট ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী সুকন্যা প্রকল্পের মাধ্যমে আমার প্রথম শেখাবার জার্নিটা শুরু। তবে আমার নিজের ক্ষেত্রে যেটা আমি ফেস করেছিলাম, যে আমি ক্যারাটে শিখতে এসে একটা মেয়ে হিসেবে যে ডিফিকাল্টিসগুলো ফেস করেছি সেগুলো আমি আমার ছাত্রছাত্রীদের কখনো ফেস করতে দেব না, এটা ছিল মূল উদ্দেশ্য। আচ্ছা, তারপরে আমি যেহেতু বুঝতে পেরেছিলাম যে ক্যারাটে নিয়ে সচেতনতার অভাব রয়েছে, ঠিক সেই কারণে আমার ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া শুরু। এবং কোভিড পরবর্তী যে সময়টি ছিল, সেই সময়টিতে প্রচুর গৃহবধূরা আমার কাছে অ্যাপ্রোচ করে যে কেবলমাত্র ফিজিক্যাল ফিটনেসের জন্য যদি ম্যাডাম আপনার কাছে শেখা যেত। এবং তখন থেকে আমি গৃহবধূদের তাদের আত্মরক্ষার পাঠটা দিয়ে থাকি। আমার কাছে একজন দিদির বয়সী একজন মহিলা এসেছিলেন যে, জানো সমৃদ্ধা, আমি রাস্তায় এরকম বেরিয়েছিলাম, আমার সঙ্গে এরকম একটা বাজে ঘটনা ঘটেছে। আমার তখন মনে হয়েছে যে যদি আমি পারতাম আটকাতে এই বিষয়টা, বা আমি আত্মরক্ষা জানতাম, তাহলে কিন্তু আমার এত প্রবলেম হতো না। এই যে ঘটনার পরে যে ট্রমায় আমি ভুগছি, সেই ট্রমাটাই ভুগতে হতো না। ঠিক এই কারণেই আমার প্রশিক্ষণ দেওয়া। এবং আরও একটি মূল উদ্দেশ্য, আমি চাই আমার যারা সন্তানতুল্য ছাত্রছাত্রীরা আছে, তারা এখন যেমন জাতীয় আন্তর্জাতিক স্তরে নিজেদের নাম উজ্জ্বল করছে, পরবর্তীকালেও করুক। কারণ ক্যারাটে কেবলমাত্র এখন আত্মরক্ষার মাধ্যম হয়ে আর থেমে নেই। একদমই তাই। ক্যারাটের মাধ্যমে একটি বাচ্চা তার কেরিয়ার তৈরি করতে পারে, ক্যারাটের মাধ্যমে একটি বাচ্চা ফিট থাকতে পারে। আমি যদি পুরুষ হই, আমার আত্মরক্ষার প্রয়োজন নেই, এ কথা ভুল। কারণ আমি যদি পুরুষ হই, তাহলে আমি যদি আত্মরক্ষা জানি, রাস্তায় যদি আমার কোনো মা, কোনো দিদি, কোনো বোন তারা কোনো অপ্রস্তুতিতে পড়েন, তাহলে আমি তাদেরকে বাঁচাতে পারবো। কারণ ক্যারাটে মেন্টালি ভীষণভাবে একটি মানুষকে ফিট করে তোলে। ক্যারাটে একটি বাচ্চাকে ডিসিপ্লিন শেখায়, যেটা তো আজকের যুগে ভীষণ প্রয়োজনীয়। চারপাশে দেখলেই আমরা কি দেখতে পাই, বাচ্চাটা মোবাইলে মগ্ন, ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। ঠিক সেই জন্যই আমি চেয়েছিলাম যে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে, ক্যারাটে খেলাটার সচেতনতা আরও প্রচার করতে এবং ছাত্রছাত্রীদের একটি সুন্দর ভবিষ্যৎ দিতে আমি চেয়েছিলাম। তুমি একদম শুরুতেই বলছিলে যে ক্যারাটের অনেক বেনিফিটস রয়েছে এবং সেগুলো সচেতনতার অভাবে সেগুলো মানুষ জানতে পারে না। এই বেনিফিটগুলো যদি একটু বলো। বেনিফিট বলতে আজকে IBPS, তারপরে CISF, আচ্ছা যাও টেক ক্যারাটের বেনিফিট। হ্যাঁ, ক্যারাটের বেনিফিট বলতে আজকে CISF, এরকম আসাম রাইফেলস, এরকম অনেক যে আর্মির যে সংস্থাগুলো রয়েছে, সেইখানে কিন্তু ক্যারাটেতে ন্যাশনাল বা আরও ওপরের লেভেলে মেডেল থাকলে ডিরেক্ট রিক্রুটমেন্ট হয়। তা একটা ফিউচার ক্যারাটে দিচ্ছে। তো এটা, এই বেনিফিট কিন্তু আমি যখন ক্যারাটে করেছি জানতাম না, শুধু ভালোবাসি বলে করে গিয়েছি। এবং আত্মরক্ষার কলা কৌশল, সেটা যে শিখতে হয় সেটাই তো অর্ধেক মানুষ জানেন না। মনে করেন ওই রাস্তায় কিছু হলো, একটা পাঞ্চ মারলাম, চলে আসলাম, একটু আঁচড়ে কামড়ে দিলাম, তা করলে তো হয় না।
আমার থেকে ওই মানুষটি বেশি শক্তিশালী হলে তাকে প্রতিহত করার কৌশল আমাকে জানতে হবে। সবসময় হার্ড ওয়ার্ক করলে হয় না, স্মার্ট ওয়ার্কটাও করতে হয়। ঠিক সেখানেই ক্যারাটে কাজ করে। তুমি তোমার বাস্তব জীবনে বা ব্যক্তিগত জীবনে এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছো যেখানে ক্যারাটে তোমাকে বাঁচিয়ে দিয়েছে? অবশ্যই। ক্যারাটে কিন্তু সবসময় শেখায় না যে একটা সিচুয়েশনে তুমি পড়লে আর তোমাকে একদম সেই সিচুয়েশনে তোমার যে প্রতিদ্বন্দ্বী আছে তাকে গায়ে হাত তুলতে হবে। একদম বেসিক থেকে শিখেছি ক্যারাটে করছো মানে তুমি তখনই তোমার স্কিলটা দেখাবে যখন তোমার দেওয়ালে পিঠ থেকে যাবে। এরকম একটু ছোটবেলার ঘটনা, আমি এবং আমার দিদি স্কুলে যাচ্ছিলাম সরস্বতী পুজোর সময়। আচ্ছা। প্রথমবার গেলাম, সেই রাস্তা থেকে একটি লোক বাজে মন্তব্য করলো। আমি দাঁড়ালাম, ভদ্রভাবে তাকে বললাম যে দাদা এটা উচিত নয়, করবেন না। আবার সেই রাস্তা থেকে আমি ব্যাক করছি, তিনি আবার করলেন। বিরক্ত হলাম, ছেড়ে দিলাম। তৃতীয়বার যখন সেই রাস্তা থেকে আমি যাচ্ছি আবার তিনি সেই ব্যবহারটা করলেন, তখন আমার মনে হলো যে না, এনাকে তো শিক্ষা দেওয়া দরকার। তখন আমি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লাম। তারপরে তিনি আমার গায়ে হাত দিতে এলেন, মারতে উদ্যত হলেন। তিনি তো জানতেন না আমি ক্যারাটে জানি, এবং আমিও সেখানে প্রতিহত করার জন্য যেটুকু স্টেপ নেওয়ার আমি সেই স্টেপটুকু নিলাম। এবং পরবর্তীকালে স্কুলেও ঘটনা ঘটেছে। একটি ছেলে প্রতিটা মেয়েকে উত্ত্যক্ত করত, প্রতিটি মেয়েকে। তাকেও 2বার 3বার 3 দিন 4 দিন বুঝিয়েছি, কিন্তু সে শোনেনি। তারপরেও যখন তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লাম, তারও একটা এরকম মেরে দেবো ভাব। তো সেখানে সেই ছেলেটিকেও কিন্তু শিক্ষা আমি দিয়েছিলাম। এবং আজকে আমি ক্যারাটে না জানলে এই মনোবলটাই আমার তৈরি হতো না যে অন্যায় ঘটছে, প্রতিবাদ করতে হবে। কারণ কটূক্তি করাটা কিন্তু খুব নর্মাল ব্যাপার না, আর এড়িয়ে চলে যাওয়াটাও সমাধান না। প্রত্যেকটা মেয়ে যদি আজকে নিজেদের কটূক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তবে এই যে অভয়া নির্ভয়ার মতন যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো আটকানো সম্ভব। তবে একদমই তাই। যে এখনো যদি রাত করে কোনো মেয়ে বাড়ি ফেরে বা রাত হয়, বাবা মারা টেনশন করেন, এই টেনশনটার কারণ কি? এটাই তো যে আজকের সমাজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটাই তো কারণ এই বাবা মায়ের চিন্তার পিছনে। সেখানে যদি একটা মেয়ে তার মনোবল সঠিক জায়গায় ধরে রাখতে পারে, সে যদি সেটা প্রতিহত করতে সক্ষম হয়, বাবা মার চিন্তাটাও বোধহয় অনেকটাই কমে। অবশ্যই। আজকে আমার বাবা মা নিশ্চিন্ত, তারা কিন্তু দুশ্চিন্তা করেন যে রাস্তায় বিপদ হতে পারে, কিন্তু সেই বিপদটাকে আটকাবার ক্ষমতা কিন্তু আমি যে রাখি সেটাও আমার বাবা মা একদম জানেন। সেজন্য বাকি বাবা মাদের তুলনায় তাদের একটু চিন্তা কোথাও কম হয়। আর অন্যান্য বাবা মায়েদেরও তুমি নিশ্চিন্ত করছো এখন? চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, সবসময় মোটিভেট করছি। কতজনকে শেখাও এখন? এখন আমার কাছে প্রায় 100 জনের ওপরে স্টুডেন্ট রয়েছে বিভিন্ন ব্রাঞ্চে। আমার শুধু মগরা এলাকাতে নয়, ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর বিভিন্ন এরিয়াতে ক্লাস হয়। ভার্চুয়াল ক্লাসও আমি কন্ডাক্ট করি। তো এই সংখ্যাটাকে আরও বাড়াতে চাই, মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ক্যারাটে নিয়ে থাকতে চাই, সে যেখানেই থাকি না কেন। এটাকেই তুমি তোমার জীবনের এখন লক্ষ্য হিসেবে বেছে নিয়েছো? অবশ্যই। কিন্তু যেটা চাই সেটা হলো একটি ভালো পরিকাঠামো। সেটা করার জন্য নিজেকেও লাইফে এস্টাবলিশ হতে হবে, কারণ ফিনান্সিয়াল ব্যাকবোনটা খুব ইম্পর্টেন্ট জীবনে। সেটা না হলে আমি আমার বাচ্চাগুলোকে একটা ভালো সেট দিতে পারবো না। আর ভালো সেট না পেলে একটা বাচ্চার পক্ষে কখনো সামনে এগোনো সম্ভব না। শুরু করেছিলাম মাঠ থেকে, চুনের দাগ দিয়ে প্র্যাকটিস হতো, সেই জায়গা থেকে আজকে একটা শেড দিতে পেরেছি, আজকে একটা ভালো জায়গায় প্র্যাকটিস দিতে পেরেছি। এটাকেই আরো এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তোমার ভালোবাসাটা এতটাই, তুমি বলছিলে যে তোমার WBPর পরীক্ষা ছিল, সেখানে তুমি সেই পরীক্ষা ছেড়ে তোমার কম্পিট করতে গিয়েছিলে ক্যারাটের। একদমই তাই। WBPর প্রিলিমস আমি প্রথমবারই ক্র্যাক করি। আচ্ছা। এবার যখন মাঠের সময়টা প্রয়োজন ছিল, তখন আমি মাঠটাকে দৌড়ের জন্য সময় দিতে পারিনি, কারণ দৌড়ের প্র্যাকটিস আলাদা, তখন আমার সামনে ন্যাশনাল গেমস, সেই প্র্যাকটিস আলাদা। সেখানে আমি ক্যারাটেটাকেই বেছে নিয়েছিলাম, কারণ সেটা ছিল ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। WBPর ভ্যাকান্সি আবার বেরোবে, আবার আমি চেষ্টা করব, হয়েও যাবে, কিন্তু খেলাটাকে আমি কিছুতেই ছাড়তে পারবো না, সেটা যে কারণেই হোক। এতটা ভালোবাসা, এতটাই ভালোবাসা, প্রচন্ড। এখন তুমি ন্যাশনালে বিভিন্ন গেমসে কম্পিট করছো, স্বপ্ন কি রয়েছে, আরো কি কি জয় করার স্বপ্ন রয়েছে? স্বপ্ন, আমি প্র্যাকটিস থেকে বিরতি নিয়েছিলাম পড়াশোনার কারণেই। যদি ফিরতে পারি তাহলে নিজের ইচ্ছে রয়েছে যে আমি আন্তর্জাতিক স্তর অবধি যাব। আর যদি কোথাও গিয়ে সেটা বাধাপ্রাপ্ত হয়, আমি চাই আমার ছাত্রছাত্রীরা সেই স্বপ্নটাকে পূরণ করুক।
এটাই এখনো পর্যন্ত লক্ষ্য, সেই উদ্দেশ্যেই প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। তুমি যখন শুরুটা করেছিলে বলছিলে যে প্রশিক্ষকের অভাব ছিল, কার কাছে শিখবো, এত মফস্বল এরিয়ায় সেরকম কেউ শেখাতেন না, অবশ্যই। সেই বাধাটা তুমি পেয়েছিলে। এখনকার যারা ছেলে মেয়ে তারা সেই সুযোগ সুবিধাটা অন্তত পাচ্ছে, তোমার মাধ্যমে পাচ্ছে। আর একটা বিষয় যে ক্রিকেট বা ফুটবলের মতো যে খেলাগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে রাজ্য সরকারের উদ্যোগে অনেক রকমভাবে সাহায্য করা হয় সেই সমস্ত ছেলে মেয়েদের, কিন্তু বাকি যে খেলাগুলো রয়েছে সেগুলোতে কি কোথাও গিয়ে এখনো সচেতনতার অভাব, প্রচারের আলোর অভাব রয়ে গেছে? অবশ্যই রয়ে গেছে। আজকে আমি যে সংস্থা থেকে বিলং করি সেই সংস্থায় একজন প্রশিক্ষক রয়েছেন, তার ছাত্রী সে সাউথ এশিয়ান গেমস থেকে মেডেল নিয়ে এসেছে, চায়নাতে এশিয়ান গেমস খেলতে যাবে। সেই মেয়েটির নাম আজ অব্দি কেউ জানে না। আমি খেলো ইন্ডিয়া গেলাম, সেই কথাটাই কেউ জানে না। একজন সফল হচ্ছে তবে বাকিরা জানতে পারছে। তবে এই ক্রিকেটে বা ফুটবলে একটি বাচ্চা রঞ্জি ট্রফি খেললেই যেভাবে মিডিয়াতে হইচই পড়ে যায়, ক্যারাটের ক্ষেত্রে তো সেটা হয় না। দুদিন আগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। মানে আমাদের ক্যারাটের লোকজনদের কাছে এটা একটা উৎসবের মতো। সেইখানে আমার ইনস্টিটিউট থেকে বাচ্চারা গিয়েছিল, মেডেল এনেছে, প্রচারের আলো নেই। তাহলে তারা উৎসাহ কোথা থেকে পাবে? তারা জানতে পারবে কি করে যে এর পরের স্টেপ কি? ক্যারাটে বলে নয়, যে কোনো অফবিট গেমের প্রতি ক্রিকেট ফুটবল ছাড়া প্রচারের অনেকটা দরকার রয়েছে, না হলে মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। বেশ, অনেক ধন্যবাদ সমৃদ্ধা আমাদের এতটা সময় দেওয়ার জন্য, আমাদের এই বিজয়নীর অনুষ্ঠানে আসার জন্য। আপনারা শুনলেন সমৃদ্ধার লড়াইয়ের গল্প, তার ক্যারাটে জীবনের গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সে শুধুমাত্র নিজে যে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে রয়েছে তা নয়, পাশাপাশি তার যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকেও সমানভাবে ক্যারাটেতে পারদর্শী করে তুলছে সমৃদ্ধা। আপনাদের সেই গল্প আমরা ভাগ করে নিলাম। আজকের মতো আমাদের বিজয়নীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।